পেরিয়ে দেশ, এমনকি বিশ্বের একাধিক দেশে জানিয়ে তোলপাড় পড়ে গেছিল। দুদিন আগেই অভয়াকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি হয়েছে। রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন হয়েছে। সিবিআই এর পাশাপাশি তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। রবিবার অভয়াকাণ্ডে নতুন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানে অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় সোমবার এফআইআর দায়ের করল খড়দা থানা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর খড়দা থানায় লিখিত অভিযোগ জমা দেন অভয়ের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শুরু হয়েছে একটি এফআইআর। তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজকে কি থানায় কথা বলেছেন আইসির সঙ্গে? আজকেও কথা হয়েছে। কি কথা? কালকেও কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। এই হলো সেই অভিযোগপত্র। নতুন করে দায়ের হওয়া এই এফআইআরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে জেনে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে বিএনএসের তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধাদান, অনধিকার প্রবেশ, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি করা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। 2024 সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। অভয়ার পরিবার প্রথম থেকেই অভিযোগ তোলে, ময়নাতদন্তের পর পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি তাদের মেয়ের শেষকৃত্য সেরে ফেলা হয়, যার জেরে অভয়ার মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত আর করা যায়নি। আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে। কারা? কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পরিতে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার বাবি এই কোটি টাকা বাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? ঘটনার দিন অভয়ের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করার ক্ষেত্রে অভিযুক্ত 3 জনের কি ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে পুলিশকে লিখিত জানিয়েছেন অভয়ের বাবা। লিখিত অভিযোগে অভয়ের বাবা জানাচ্ছেন যে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। তাদের ইচ্ছার থাকলেও সেই ইচ্ছা না মেনে জোর করেই এক প্রকার বাড়ি থেকে অভয়ার মৃতদেহ নিয়ে আসা হয় এই পানিহাটি মহাশ্মশানে, যেখানে সৎকার করার জন্য পরিবারের সদস্যদের চাপ দেওয়া হচ্ছিল হুমকি দিয়ে, এবং বেশ কিছু ধর্মীয় আচার থাকলেও বাড়িতে সেটা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। ঘটনার দিন সন্ধে 7টা নাগাদ পানিহাটিতে তাদের বাড়ির সামনে অভয়ার মৃতদেহ এসে পৌঁছয়। তার বাবার অভিযোগ, সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় জোর করে তাদের বাড়িতে ঢুকে পড়েন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য হুমকি দেয়। অভিযোগ, সামাজিক আচার পালনের আগেই তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। পানিহাটি শ্মশানেই অভয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। কি হয়েছিল সেই রাতে, সেই নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশ, খড়দা থানার পুলিশ এই ঘটনার পুরোটাই তদন্ত করে দেখবে। এর আগে কেন্দ্রীয় সংস্থা এই শ্মশানে একাধিকবার তদন্ত করে গেছে।
অভয়ের বাবার অভিযোগ, দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে তাদের আটকাতেই জোর করে তড়িঘড়ি দাহ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হয়। শ্মশানে যাওয়ার পর ঠিক কি হয়েছিল তাও বিস্তারিতভাবে পুলিশকে লিখিত জানিয়েছেন অভয়ের বাবা। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্মশানে অপেক্ষমান দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তড়িঘড়ি অভয়ের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। কোনো ধর্মীয় আচার মানতে দেওয়া হয়নি, এমনকি শেষকৃত্যের ফর্মে স্বাক্ষরও করতে দেওয়া হয়নি। দুটি মৃতদেহ অপেক্ষায় ছিল। মৃতদেহর আগে হয়েছে, দুটো ভিআইপিরা ছিল, সেই জন্য ভিআইপিদের জন্য দুটো বডির আগে কনভিন্স করে তাদের রাজি হয়েছিল। তো দুটো বডি ভিআইপি কে আগে প্রাক্তন নির্মল ঘোষ ছিলেন, তারপরে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। নির্মল ঘোষের রিকোয়েস্টেই এবং ওনারা থাকলে ওনারা তো একটা ভিআইপি আওতায় পড়েই, সেই কারণের জন্যই। অন্যান্য দেহগুলো অপেক্ষা করছিল। হ্যাঁ, কতগুলো? তো তখন বেশি ছিল না, একদিন মতো ছিল এরকম। কিন্তু কেন ওইগুলো থাকা সত্ত্বেও আগে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো কেন? তার কারণ হচ্ছে ক্যাজরার ভয়ে, কিসের? পুলিশের এক গাদা কোন লোকাল লোক ছিল না, খালি পুলিশ আর র্যাব। পরে অভয়ের পরিবার জানতে পারে ঘাট সার্টিফিকেটে তথ্য প্রদানকারী হিসেবে সই করেছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়ের বাবার অভিযোগ, এই তাড়াহুড়ো করে দেহ দাহ করার উদ্দেশ্যই ছিল তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শৃঙ্খলা সেটা তো হয়েছেই, সেটা এই ব্যাপার নিয়ে কিছু বিস্তারিত বলবো না, হয়েছে এটুকুই বললাম। কলকাতার যে কোনো সংবাদ মাধ্যম একেবারে সাক্ষ্য দিতে পারে যে অভয়াকাণ্ডের পর সম্পূর্ণ বেআইনিভাবে শুধু তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়াই হয়নি, প্রায় দুদিন রত্না দেবনাথদের বাড়ি এই নির্মল ঘোষের গুন্ডা বাহিনী এমনভাবে ঘিরে রেখেছিল যে সংবাদ মাধ্যমের পক্ষে ওই পরিবারটার কাছাকাছি যাওয়াই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এটাও মানতে হবে যে প্রথম দিন থেকে অভয়ার মা এবং বাবা এই নির্মল ঘোষ সম্পর্কে স্পেসিফিক্যালি অভিযোগ করে গেছেন। কি বলেছিলেন তারা, কি বলতেন তখন দেখাবো। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। আবার বলছি, প্রথম দিন থেকে একেবারে নাম করে অভয়ার মৃত্যুর পর প্রথমবার এই স্টুডিওতে এসে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে আরও বিস্তারিতভাবে ওই ভয়ঙ্কর দিনের ঘটনাবলীর বর্ণনা তারা দিয়েছিলেন, একেবারে নাম করে সেবারও। দেখুন, সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিল। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। অবশেষে আরজিকর ফাইল তো খুলল হাইকোর্টের নির্দেশে। নতুন টিম পানিহাটি শ্মশানে গিয়ে ঘটনাস্থল দেখেও এসছে। এখানে যে অভয়ের মা যেটা বললেন, অন্য ঘটনা বাদ দিলাম, শ্মশানে আগে থেকে কিছু মৃতদেহ এসেছিল। দেখুন, দুনিয়াতে তো অনেক আগে পরের ঘটনা হয়, তো ওই শ্মশান ঘাটে গিয়েও, মানে আপনি বলছেন মৃত্যুর পরেও সেই লাইন টপকানোর ব্যাপারটা রয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের শাসক দল এমন একটা অবস্থা করেছিলেন যে আগে যে মৃতদেহগুলো এসেছিল সেগুলো পড়ে থাকলো, কিন্তু পরে এই যে মৃতদেহটা গেল সেটাকে চুল্লিতে ঢোকানো হলো। এবং চুল্লিতে ঢোকাতে হলে আপনার যেমন মেডিকেল সার্টিফিকেট দেখে, তেমনি যে নিয়ে গিয়েছে তাদের সই করতে হয়। আপনারা এই কথাটা বলছেন না যে তার মা বা বাবাকে কিন্তু সই করেনি, ঠিক, সইটাও তারা করে দিয়েছে। একদম। কেন এত তাড়াতাড়ি করে ঢোকানো হলো? যে এই যে হুমকি দিয়ে যে এখনই যদি পোস্টমর্টম রাত্রিবেলায় না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে, কারণ রেপ এবং মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। তারপরে যেভাবে হয়েছে জানলেন। তারপরে মা বাবা থানায় বসে থাকলেন,
পুলিশ এবং পার্টির লোকেরা মৃতদেহ নিয়ে চলে গেল। তারপরে বাড়িতে যে ইউনিফর্ম পরা পুলিশের লোক ঘুষ দিতে এসব কথা ছেড়েই দেন। তারপরে বহু সংখ্যক পুলিশের লোক এবং পার্টির লোকেরা ডেড বডিটা শ্মশানে নিয়ে গেল এবং এইভাবে পোড়ানো হলো। এবং মায়ের কথাটাই শুধু যদি আপনি দেখেন যে গিয়ে নির্মল ঘোষ তখন সঞ্জীব মুখার্জি পিঠ চাপড়ে বলছেন ওয়েল ডান মাই বয়। তাহলে ভালো কাজ একটা করলে তো ওয়েল ডান বলে, তাহলে ভালো কাজটা এখানে কী ছিল? পার্টির নেতাদের জন্য, নির্মল ঘোষদের জন্য, মমতা ব্যানার্জির জন্য ভালো কাজ ছিল যে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া, যাতে করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সত্যিকার কোনো প্রমাণ আর না পাওয়া যায়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো এটা কি গ্রেপ্তার করার জন্য যথেষ্ট কারণ নয়? সেদিন রাত 2টো অবধি একজন কেউ দূর থেকে মনিটরিং করছিলেন, সেটা পরে তিনি বলেছেন। একটু দেখুন না খুঁজে কে বলেছিলেন। অফিসিয়ালি বলে, অফিসিয়ালি আচ্ছা, আমি এই কথাটা আমি বলতে চাইছিলাম না। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি কমিশনারের সঙ্গে ফোনে কথাই ছিলাম। আমি যেটা বলতে চাই এটা আপত্তিজনক কেন, যে আমাদের রাজ্যে অন্য তো এরকমই আছে যে পুলিশ কমিশনার কাজ করেন হোম সেক্রেটারির অধীনে, হোম সেক্রেটারি কাজ করেন পুলিশ মন্ত্রীর অধীনে। অর্থাৎ আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে কমিশনারের কাছ থেকে জানতে হবে, এবং কমিশনারের কিছু জানাতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে জানাতে হবে। সরাসরি জানালে ডিসিপ্লিন ভঙ্গের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে, এমনি খুব ছোটোখাটো অপরাধ নয়। তো আমি তবুও ধরে নিলাম যে জরুরি একটা অবস্থায় মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে ফোন করলেন, অথবা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে একবার ফোন করলেন। কিন্তু রাত 2টো পর্যন্ত ফোনে কথাবার্তা, যদি প্রমাণ লোপাটের কাজ না হয়, ভালোভাবে তদন্ত প্রমাণ জোগাড় করার কথা হয়, 2টো পর্যন্ত কী কথা থাকে? অতএব এই যে প্রমাণ লোপাটের জন্য কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, ঘুষ দিতে যাওয়ার জন্য ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে, ওই জালিয়াতি করে পিজি হাসপাতালের পিজিটি হওয়া লোককে দেখিয়ে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলার জন্যে ডিসি সেন্ট্রাল সাসপেন্ড হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? বেশ না, আমার এখানে 2-3টে কথা আছে। প্রথম কথা হচ্ছে যে ইনকুয়েস্ট আর পোস্টমর্টমের যে জায়গাটা, সেখানে যে ম্যাজিস্ট্রেট ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি কি করছিলেন? তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রিপোর্ট কিছু এখানে ইম্পর্টেন্ট নয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন ওখানে ছিলেন, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোলটাও এখানে মাথায় আসবে। 1, 2 নম্বর হচ্ছে ওখানে স্টুডেন্টদের সাইনের মাধ্যমে ওখানে যখন ওরাও ছিলেন ওখানে উপস্থিত জুনিয়র ডাক্তারেরা, তাহলে সেটাও তো এখানে লেন্সের তলায় আসতে হবে যে তারা তাহলে ওখানে সিবিআই কাছে সেই সিগনেচার করা লেটারও আছে। এবার স্যার, যেটা শেষ করি স্যার, আপনি পরে একটু বলুন। আমার পরের কথা যে এই যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে কমিশনারের ডাইরেক্ট কথা, মনিটরিং এর কথা, তাহলে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাও কি স্যার একইভাবে বলবেন যে এক্ষেত্রে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তদন্তের মনিটরিংটা করব, বারুইপুরে ধর্ষণ কাণ্ডে যে মনিটরিং এর কথাটা, তাহলে তো স্যার বলছেন তাহলে মুখ্যমন্ত্রী যখন ছিলেন আমার মন্তব্য থাকবে, সেটা হচ্ছে ডাক্তারির এক শ্রেণীর ছাত্র যাদের নাম করে এই চেয়ারে বসে ওই প্রথম সাক্ষাৎকারে অভয়ার মা এবং বাবা বলেছেন, তারা স্ক্যানারে আছে কিনা সিবিআই বলতে পারবে, 4 দিনের মধ্যে স্ক্যানারে এনেছিল কিনা কলকাতা পুলিশ বলতে পারবে, সম্ভবত আনেনি। কিন্তু ইস্যুটা যে তারা যে অভিযুক্ত, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? তার কারণ যে ভিড়টা তৈরি হয়েছিল, যারা মেয়ের মৃতদেহ দেখতে দেয়নি, শোকাহত বাবা এবং মাকে, তাদের মধ্যে ডাক্তারির এবং ওই সন্দীপ ঘোষের অনুগত একাধিক ছাত্র এবং ছাত্রী ছিল। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইল খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয় মৃতদেহ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার আরজিকর কাণ্ডের 2য় বর্ষপূর্তিতে স্মরণ সভায় গিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে,
ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করার ঘটনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে নিহত চিকিৎসকের পরিবার। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবেই দোষীকে বা দোষীদের আড়ালের চেষ্টা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারাই অভয়ার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। লিখিত অভিযোগে এমনই কথা জানিয়েছেন অভয়ার বাবা। তিনি আরও জানাচ্ছেন যে শ্মশানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই শ্মশানেই দুটি অপেক্ষারত মৃতদেহ থাকলেও সেই ক্ষেত্রে আলাদাভাবে অভয়ার মৃতদেহ নিয়ে এসে সৎকার করা হয়। সেই দুটি মৃতদেহ আগে থেকে লাইনে থাকলেও তাদেরকে অপেক্ষা করতে হয় এবং তাদের পরিবারের সদস্যদের অপেক্ষা করতে হয় এবং অভয়ার মৃতদেহ আগে থেকেই তড়িঘড়ি দ্রুত সৎকার করানো হয়। ঘটনার দিন পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের বিরুদ্ধে ডেড বডির ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। ডিসচার্জ সার্টিফিকেট যেটা বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা, ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছেন। হ্যাঁ, সোমনাথ দে। না না, ফর্মেই। শুধু সোমনাথ দেই নন, 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলে গিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। গিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়িতেও। শ্মশানে উপস্থিত ছিলেন পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক। সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। ওই দিন যখন অভয়ার মৃতদেহ নিয়ে আসা হলো, কিরকম ছবিটা ছিল? আপনারা তো স্থানীয়রা এখানেই ছিলেন। ছবি আনার আগে তো ভিড়ে ভিড় ছিল, পুলিশ বলুন, সিআরপি বলুন, ভিড়ে ভিড় ছিল, কাকেও ঢুকতে দেয়নি। তড়িঘড়ি পুরোটা হয়েছে দ্রুততা। আগে থেকে কয়েকটা মৃতদেহ রাখা ছিল, মানে তাদের লাইন থাকলো ছিল 3টে, ঢুকতে দেয়নি না ওরা ঢুকেছিল, লাইনেই ছিল, কিন্তু অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ। কেন? কেন? ওপর মহল থেকে খবর আসছে তাই। পার্টি যখন ধরুন আমরা সবাই বিজেপি করি, কিন্তু বিজেপি যদি আমাদের বলে এটা করো না, তা আমাদের শুনতে হবে, ওদের অপারেটরদেরও শুনতে হয়েছে। নির্মল ঘোষকে দেখা গেছিল এখানে এসেছিল? সোমনাথ দে, সোমনাথ দত্তকে অতটা আমি চিনি না। সঞ্জীব মুখার্জি। হ্যাঁ। অভয়ের পরিবার অভিযোগের আঙুল তোলে তাদের প্রতিবেশী ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকেও। দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে গেছিলেন। সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সই করেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। যখন রাত্রি 9টা 10:30টার সময় আমার মেয়ের ডেড বডি যখন আমার ঘরে ছিল, তখন ডিসি নর্থ আমাকে যখন টাকা দিতে নিয়ে এসেছিল এবং সঞ্জীব মুখার্জি নিজে ডিসি নর্থকে ঘরে নিয়ে এসেছিল টাকা দেওয়ার জন্য। এর আগে শিয়ালদা কোর্টে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির আবেদনও জানান অভয়ের মা। পুরোটাই রাজনীতিতে চলে যাচ্ছে কিনা
বা রাজনৈতিক ন্যারেটিভ, আমার যার উপর বক্তব্য ছিল, আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, আমার যার উপর রাগ ছিল, যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত, যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী জনপ্রতিনিধি এবারে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে। অভয়ার হত্যা এবং তার সঙ্গে তথ্য নষ্ট করা প্রশাসনিক তৎপরতায় করা হয়েছিল। আমরা না আটকালে তাহলে এই নান্টু ঘোষ বা যাদের নাম এসেছে তারা আরও ভালো করে খোলা মাঠে ব্যাপারটাকে মেটাতে পারত, কেউ হয়তো জানতেই পারতো না। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে, অভয়া তার বিচার পাবেই, যে কোনো মূল্যে হোক। সিবিআই কিন্তু শুভেন্দুবাবুদের নেতাদের নিয়ন্ত্রণে ছিল। সিবিআই গোটা জিনিসের তদন্ত করেছে, তদন্ত করে তারা একটা যাই হোক রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে নতুন করে তদন্ত করে কিছু আখেরে বেরোবে বলে আমার মনে হয় না, কেন যা সর্বনাশ করা তা প্রথম দুদিনেই হয়ে গিয়েছে। তারপরে এখন এতদিন পরে নতুন কিছু পাবে বলে আমার মনে হয় না সাধারণ অভিজ্ঞতা থেকে। কিন্তু এই রকমভাবে একটা তো তাতিয়ে রাখতে হবে। তো এই দলটা ঠিক আগের মমতার লাইনেই চলছে, কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তে লোককে তাতানোর কাজে চলছে। একেবারে স্পষ্টভাবে ওই দিন ওইখানে ওই আরজি করে দাঁড়িয়ে আপনারা বলে দিয়েছিলেন যে এই ময়নাতদন্তে আপনাদের কোনো সায় নেই, আপনারা সন্তুষ্ট নন, সেখানে দ্বিতীয়বার বা অন্য জায়গায় পোস্টমর্টম করার কথা। আমি বলছি এই যে দ্রুত শেষকৃত্য, পুরোটা ধাক্কা দিয়ে কোনো না কোনোভাবে তাড়াতাড়ি শেষকৃত্যটা করে দেয়া, স্পেসিফিক্যালি এই চাপটা কোথা থেকে এসেছিল, কোন জায়গা থেকে, কাদের থেকে? আমরা যখন বাড়িতে যাই, যখন আমরা তো অনেকক্ষণ পরে, আমার মেয়ের দেহ অনেকক্ষণ আগে, 2 ঘন্টা প্রায় আগে চলে গেছিল বাড়িতে, এবং বাড়ির চাবিটা আমাদের গাড়িতেই ছিল। আচ্ছা, তো এই সামনেই রাখা ছিল, এবং ওরা চেষ্টা নাকি আমাদের তখন বলা হয়েছিল, চেষ্টা করেছিল আমরা যাওয়ার আগেই দেহটা নিয়ে যাওয়ার শ্মশানে, কিন্তু পারেনি, কেউ আটকে দিয়েছিল। কিন্তু আমরা যখন ঢুকি তখন দেখেছি মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর অবধি এদিক ওদিক পুরোটা পুলিশ দিয়ে ঘেরা, মানে ভিআইপিদেরও অতটা পুলিশ থাকে না। সেদিন হঠাৎ করে আমার মেয়ে ভিআইপি মর্যাদা পেয়ে গেছিল মরে যাওয়ার পরে। তারপরে আমরা ঢুকলাম ভেতরে, ঢোকা মানে পুলিশের প্রচুর চাপ ছিল, এবং আমাদের ওখানকার যে প্রশাসনিক মানে লোক ছিল, সোমনাথ দে যেমন ছিল, তারপর নাম বলতে হবে, আরো একজন ছিল, নামের কোনো প্রয়োজন নেই, মানে প্রশাসনের তরফ থেকে একটা চাপ দেওয়া হয়েছিল একদম। আপনারা সিবিআই কে এগুলো জানিয়েছেন তো স্পেসিফিক্যালি? জানেন। এবং যখন আমার মেয়ের দেহটা নিয়েও চলে যাচ্ছে, তখন আমার মেয়ের ছোটবেলার বান্ধবী সে আমাকে বলছে, কাকিমা নিতে দিও না, নিলেই তো সব শেষ হয়ে যাবে। আমি কিন্তু কিছু করতে পারিনি। তড়িঘড়ি দেহ সৎকার নিয়ে তদন্ত শুরু করলো পুলিশ। অন্যদিকে আগে থেকেই আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত করছে সিবিআই। সিবিআই এর তদন্তের ভিত্তিতেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইল। সিবিআই নতুন টিম তৈরি করে শুরু করেছে তদন্ত। একাধিকবার নতুন টিম আরজিকর মেডিকেল কলেজেও গেছে। এবার ঘটনার রাতে ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স ও কর্মীদের সবাইকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। 2024 সালে 9 আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং বিভীষিকাময় সেই রাতে ঠিক কি ঘটেছিল, শেষ মুহূর্তে অভয়ের সঙ্গে কারা ছিলেন, উত্তর খুঁজছে সিবিআই। ওই দিন এমার্জেন্সি বিল্ডিংয়ে ডিউটিতে থাকা সব চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের তলব করল তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার
সদিচ্ছা এবং যাতে অভয়াকাণ্ডের প্রকৃত দোষীরা সাজা পান, যাতে প্রকৃতভাবে বিচার হয়, সেই সম্পর্কে তিনি বলেছেন। আপনারা সেটা দেখেছেন যে তিনি অভয়াকে ভোলেননি। অভয়া তার বিচার পাবেই, যে কোনো মূল্যে হোক। 2 বছর ধরে তো তদন্ত হচ্ছে, 2 বছর পরে তদন্তে এতদিন পরে ওরা কি করতে চাইছে সেটা ওরাই জানে। তবে এইটুকু জানি যে সিবিআই, কলকাতা পুলিশ সেই সময় যেটা করেছিল, তখন আমরা সরকারে ছিলাম, কলকাতা পুলিশ যে প্রাইম অ্যাকিউজকে ধরেছিল, পরে সিবিআইও ইনভেস্টিগেশনে তাকেই অ্যাকিউজ করে তারই এগেনস্টে ট্রায়াল করে তাকেই কনভিকশন হয়েছে। এবার এখন নতুন করে ডাকছে, আমি জানি না, সিবিআই তদন্ত তো বোঝা যায় না, 2014 মামলা 2026-এ ফাইনাল চার্জশিট দিতে পারেনি। সুতরাং ওদের তদন্তের কি কতটা আছে, পারদর্শিতা আছে, সেটা মানুষ বিবেচনা করবে। সিবিআই এর পাশাপাশি আরজিকর কাণ্ডে তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়, কি তাদের সংকল্প ছিল এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন। খুন ধর্ষণ কাণ্ডের পাশাপাশি আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত চলছে। মঙ্গলবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন অ্যাকাউন্টস ও পারচেস কমিটির এক সদস্য। এরই মধ্যে আরও একটি ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। রবিবার উত্তর 24 পরগনার হালি শহরে সেই নিহত কর্মীর বাড়িতে যাবার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোরের রানী চোর, আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে, চোর চোর। হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, ছোড়া হয় জুতো, চটি, বোতল। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে, এত বড় বড় পাথর মেরেছে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। এই ঘটনার পর কেটে গেছে 48 ঘন্টা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো ব্যবস্থা নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না, কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি, জনরোষ জনরোষ। এত চুরি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, এরপর কি হবে, কি করবে পুলিশ? অ্যাকশন হবে বলছে, অথচ কোনো গ্রেফতার নেই। মমতা ব্যানার্জিকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা হলো। কাঁচ যদি বন্ধ না থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি একটা জখম হতেন, আক্রান্ত হতেন, রক্তাক্ত হতেন। এই ধরনের অসভ্যতা ওরা করছে। আমাদের রাজ্যে অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা কিন্তু কোনোদিন এই ধরনের দেখিনি। যেটা বিজেপি যে কালচার নিয়ে আসছে, ডিম ছোঁড়া, পাথর ছোড়া, কাদা ছেঁড়া, এই যে নোংরামোগুলো, গোবর ছোড়া, জুতো ছোড়া, এই ধরনের যে হ্যাকেল করা, হেনস্থা করা যে রাজনীতি ওরা নিয়ে আসছেন, এই রাজনীতি পরিণতি কিন্তু খুব খারাপ বলেই আমার মনে হয়। আমি একজন দীর্ঘদিন রাজনৈতিক দলের বা রাজনৈতিক কর্মী হিসাবে দেখেছি। গ্রেপ্তার ওনাদের বেলায় কত হয়েছিল আর কত তাড়াতাড়ি হয়েছিল? হবে, নিশ্চয়ই হবে। এখন উনি কি এইসব বলে ভয় পাচ্ছেন নাকি যে গ্রেপ্তার হয়ে গেলে ওনারই চেনাশুনো কেউ গ্রেপ্তার হয়ে যেতে পারেন? যিনি হন, ওনার চেনাশুনো হলেও যদি সেরকমও কেউ গ্রেপ্তার হয় তাকেও ছাড়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে কেউ ছেড়ে দেবে না, তাকেও আইন আমলে আসতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কারা হামলা চালিয়েছিলেন তা নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলছে। যেমন বিজেপির তরফে সামনে আনা হয়েছে এই ছবি। তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুটতে দেখা গেছে তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পেছনেই রয়েছেন এই ব্যক্তি, যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। একদম কমল অধিকারীর লোককে, এখন ছবি স্পষ্ট, কমল অধিকারীর সাথে দৌড়াচ্ছে, সে কাদা ছুটছে, একদম স্পষ্ট ছবি আমরা পেলাম। তৃণমূলের নেতা এলে এই অঞ্চলের তৃণমূল কর্মীরা আগামী দিনে আরও বৃহত্তর ক্ষোভ দেখাবে। পাল্টা কালীঘাট তৃণমূল আবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীরা বিজেপির দুষ্কৃতী। বিজেপি নেতাদের সঙ্গে তাদের ওঠা বসা। হামলার সময়ও মুখে বিজেপির স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীরা অনেকেই চিহ্নিত, পরিচয় স্পষ্ট। এরা কোন এলাকার কোন নেতার সঙ্গে থাকে অঞ্চলের সবার জানা। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? যে কোনো নাগরিকের নিয়ম
মেনে আইন না ভঙ্গ করে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে, এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার তো অবশ্যই রয়েছে, তিনি স্পেশাল প্রোটেক্টি। এখন তিনি পুলিশকে জানিয়ে গেছেন কি জানিয়ে যাননি আমি তা জানি না। এখন চোর চোর শুনতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। মানে মাত্র 3 মাস হয়েছে তিনি ক্ষমতা থেকে চলে গেছেন। 1952 সালে দেশে প্রথম ভোট হয়েছে, তারপর সরকার আসে, সরকার যায়, শাসক বিরোধী হয়, বিরোধী শাসক হয়, ট্রেজারি আর অপোজিশনের বেঞ্চের বদল হতে থাকে, এটাই গণতন্ত্রের দস্তুর। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। জুতো কাদা কিছুই বাদ যায়নি। পাথর মেরেছে, এত ভয় পাই আমি বেরোবই। এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে হামলার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। এই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় উঠে এলো পুরনো মামলার প্রসঙ্গ। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা ছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভাতেই যাওয়ার পথে দফায় দফায় ছুতার গেরা, সরিষা খোলাতে বিজেপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে কার্যত রণমূর্তি ধারণ করেন তৎকালীন বিরোধী দলনেতা। সভা থেকে ফেরার পথে সরিষা খোলায় গাড়ি থেকে নেমে পড়েন তিনি। 2 বছর পর সেই কেশপুরে দাঁড়িয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। খালি তো হুমকি, খালি থ্রেট। মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে শুভেন্দুকে থ্রেট করছেন, বাইরে থ্রেট করছেন, জেলে ঢোকাবো, কাস্টাডিতে নেবো। একটা মুখ্যমন্ত্রীর কি এটাই কাজ? তিনি তার ডেভেলপমেন্টের কোনো কাজ নেই, এমপ্লয়মেন্ট জেনারেট করার কোনো কাজ নেই, ইন্ডাস্ট্রি নিয়ে আসার কোনো কাজ নেই, শিক্ষাক্ষেত্রে উন্নতির কোনো কাজ নেই, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির কোনো কাজ নেই। কেবলমাত্র হুমকি আর ধমক চমক দিয়ে চলবে। এই ধমক চমক বেশি দিন টিকবে না। মানুষের এই পরিবেশ, ডারকা মহল, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। মানুষের ভয় কেটে পড়ছে, অলরেডি মানুষ রাস্তায় নামতে আরম্ভ করেছে। কালকেও আমরা আন্দোলন করেছিলাম, আমরা রাস্তায় আছি এবং রাস্তাতেই থাকবো। রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। এই নিয়ে চাপানোতরের মধ্যেই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুনতে হলো চোর চোর স্লোগান। আমরা চোরকে চোর বলেছি, রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তুয়ালের তলায় টাকা নেয়, সেই মানে এতে রাজ্যে আমরা কি বলবো? নেতাজিকে লাগাতার অসম্মান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। স্মরণ করেন ক্ষুদিরাম বসুকেও। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद जिंदाबाद जिंदाबाद। মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রতিবাদ করছেন? সেই নেতাজি জয়ন্তীর ছবি এখনো ঝকঝকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট 9.5 ফুট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিকে আড়াল করে আছে পায়ের কাছে নেতাজির প্রতিকৃতি। কর্মফল কাউকে ছাড়ে না, নেতাজিকে মাথায় করে নিয়ে বাঁচা যাবে না। দুপুরে প্রথমে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কালীঘাট তৃণমূলের লোকজন। কিন্তু জমায়েত করার অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং এলাকায় ব্যারিকেড করা হয়। কিছুক্ষণ পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির বেদির পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান নেতাজিকে। नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लोकजन सुभाष चंद्र बोस पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है।
हम इसको पसंद नहीं करते हैं, हम आपको धिक्कार जनाते हैं। इसी के लिए हम लोग नमस्ते करने आया है। শ্যামবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোতেই তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর, এটা রেজিস্টার চোর। রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে? যারা যারা কিছু অন্যায় করেছিল তারা তো সব চলে গেছে ওদের দলে, তাহলে ওরা বলবে ওরা 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 সব কুলাঙ্গার গুলোকে নিয়ে পার্টি করবে। ওদের ওয়াশিং মেশিনে চলে গেছে, ওদের ওয়াশিং মেশিনে। রাজ্য রাজনীতিতে চমকের শেষ নেই। এবার নিজের বিধানসভা এলাকায় গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন পশ্চিম মেদিনীপুরের ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। মঙ্গলবার কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা সেই অনুষ্ঠানে পৌঁছতেই তাকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। নিজের বিধানসভা কেন্দ্র কেশপুরে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। আমি উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হাঁটাও। উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হাঁটাও হাঁটাও। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ছিল। সেই উপলক্ষে শহীদ ক্ষুদিরামের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে এক অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসার ঘণ্টা দেড়েক আগে সেখানে পৌঁছন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। কিছুক্ষণ পর শিউলি সাহাকে মঞ্চে ওঠার জন্য মাইকে ঘোষণা করা হয়। তখনই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এক মহিলা অভিযোগ করেন তৃণমূল জমানায় তাদের ওপরে লাগাতার অত্যাচারে মদত দিয়েছেন শিউলি সাহা। আমাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে ভগ্ন করে রেখেছে। আমার স্বামী শুধুই লোক লাগিয়ে মেরেছে। আমার ছেলেকে আগুলতে গেল, ছেলেকে মারতে দেয়নি বলে মেরেছে মেরেছে মেরেছে। সমস্যা একটাই, শিউলি সাহা আসবে জানলে আমরা ডিম নিয়ে আসতাম, আমরা ডিম নিয়ে আসতাম আসবে জানলে। রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল বিধায়কদের বড় অংশ। নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। সেই শিবিরের অন্যতম মুখ শিউলি সাহা। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য, এই সম্মানটা ওনারা আর পাবেন না। ওনাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে যে বিশ্বাসঘাতকরা এদিক ওদিক নেচে বেড়াবার চেষ্টা করছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের সহ্য করতে পারছেন না, তৃণমূল কর্মীরা সহ্য করতে পারছেন না, এমনকি খাঁটি যারা বিজেপি কর্মী যাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারাও সহ্য করতে পারছেন। ওই শিউলি সাহার বিরুদ্ধেও মানুষের ব্যাপক বিক্ষোভ আছে এলাকায়। খুবই অত্যাচার তিনি করেছেন। ন্যাচারালভাবে হয়তো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, তাদের বিজেপির কর্মী সমর্থকরাও থাকতে পারেন। আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, কাউকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। পুরো ঘটনাটাই কাঙ্ক্ষিত ঘটনা নয়। প্রশাসনিক সভায় এই ধরনের ঘটনা না হলেই ভালো, কিন্তু যারা করেছেন আমি পুরোপুরি 100% তাদের ঘাড়েও দোষটা চাপাতে পারি না। কারণ রত্নাকর বাল্মীকি হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু সব মানুষ কি সেটা সহজে ওরা মেনে নেবে? ওদের সেই অত্যাচার ওদের উপরে হয়েছে। শুধুমাত্র ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাই নন, নিজেদের পরিষদীয় এলাকায় গো ব্যাক স্লোগান শুনতে হলো বিদ্রোহী তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার স্ত্রী ঋতব্রত তৃণমূলের বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়াকে। অর্থাৎ একই দিনে নিজেদের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের দুই বিধায়ক ও এক এনসিপিআই সাংসদ। প্রবল বিক্ষোভ, স্লোগান, এলাকায় তীব্র উত্তেজনা। কোচবিহারের সিতাইয়ে নিজেদেরই পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে এভাবেই সোমবার রাতে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। নিজেদেরই পরিষদীয় এলাকায় সাংসদ ও বিধায়ককে শুনতে হলো গো ব্যাক স্লোগান। বাড়িতে ঢোকার কয়েক ঘন্টার মধ্যে এলাকা ছাড়তে হলো তাদের। 2024 সালে তৃণমূলের টিকিটে কোচবিহারের সাংসদ হন জগদীশ চন্দ্র বসুনিয়া, কিন্তু রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে এনসিপিআইতে নাম লিখিয়েছেন। আমরা সবাই এনডিএ পরিবারের এক একজন সদস্য, এবং এনডিএ যাতে আগামী দিনে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পূর্ব ভারত
যে জায়গাগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে সেই জায়গাগুলোকে যাতে আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে, সবকিছু কাজকর্ম একসঙ্গে করতে হবে। এদিকে ২৬-এর নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সিতাইয়ের বিধায়ক হন তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া, কিন্তু কয়েকদিনের মধ্যেই ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেন। ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই কোচবিহারের সিতাইয়ের এই বাড়িতে জগদীশ বসুনিয়া কিংবা তার স্ত্রী কেউই আসেননি। আর সোমবার রাত ১১টা অন্ধকারে পুলিশের নিরাপত্তা নিয়ে নিজের এলাকায় সিতাইয়ে পৈতৃক বাড়িতে আসেন দুজনে। বসুনিয়া দম্পতিকে পাড়ায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে বিজেপি কর্মীদের একাংশ ছিলেন বলে অভিযোগ। স্বামী স্ত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে, কি কারণে অন্যায় অত্যাচার করেছে, সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে ৪ ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। আশঙ্কা ছিল তাই ওরা পালিয়ে গেছে। দেখুন, এর সঙ্গে বিজেপির নেতা নেত্রীর কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণের সঙ্গে হওয়া অন্যায় সাধারণ জনগণ হিসাব বুঝে নেবে। রাত ২টো নাগাদ সিতাই ছাড়েন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। এরপর কোচবিহার শহরে ফ্ল্যাটে গিয়ে ওঠেন তারা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছেন এবং তারপরে বিশ্বাসঘাতকতা করছেন, গদ্দারি করছেন। কেউ দিল্লিতে গিয়ে এমপি হিসেবে, কেউ এমএলএ হিসেবে বিধানসভায় গিয়ে। তো সাধারণ মানুষ এবং কর্মীরা, বিশেষভাবে দলের কর্মীরা এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতা তারা নিতে পারছেন না। সেই কারণেই হয়তো তারা কোনো সমস্যার মধ্যে পড়েছেন। এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সম্প্রতি এনসিপিআই সাংসদদের সঙ্গে খোদ প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাদের সঙ্গে লাঞ্চ করেছেন। ঋতব্রত তৃণমূল ও বিজেপি ঘাসাই বলে বারবার অভিযোগ উঠছে। তারপর এভাবে বিক্ষোভের মুখে পড়া তাৎপর্যপূর্ণ। বিক্ষুব্ধ লগ্নে তো দলের জন্ম, দলটা তো বিক্ষুব্ধ হয়েই তৈরি হয়েছিল। কি কংগ্রেসের ওপরে বিক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন দল। বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ, কথায় কথায় বিক্ষোভ। বালি চুরি করছে একজন, আরেকজন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। যারা এইসব বিক্ষোভ লগ্নে জন্ম নিয়েছেন তারা এটা সারা জীবন চলবে। ওই শরৎচন্দ্র লিখেছিলেন না, জেলেই দাও আর শুলেই দাও, পঞ্চভূতে না মেলানো অবধি এই জিনিস শুধরবে না। বিক্ষোভ এরা বিক্ষুব্ধ আত্মা। এই আত্মার প্রশমন কি এখন হবে? এরমভাবে হবে না। কালীঘাট শিবির ছেড়ে এনসিপিআই বা ঋতব্রত তৃণমূল শিবিরে যাওয়া সাংসদ বা বিধায়কদের একাংশকে ঘিরেই শুধু নয়, ক্ষোভ আছড়ে পড়েছে খোদ রাজ্যের মন্ত্রীর সামনেও। সোমবার এভাবেই পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় এর সামনে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। খোদ মন্ত্রীর সঙ্গে তীব্র বাদানুবাদ। আমি কোথায় মাঠে উঠে যাচ্ছি দাদা? আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার একান্তই আমি সেটা আপনাকে ভেতরে বলতে গেছিলাম, বাইরে নয়। কিন্তু আপনার বিএসও যেভাবে আমাকে ছিলে দিলেন সেটার জন্য আমি ওর বাইরে চেয়েছি। আমি ভেতরেই বলতে গেছিলাম দাদা, আমাকে কলার ধরে ভেতর থেকে বের করেছে। কেন মন্ত্রীর সঙ্গে দুর্নীতিগ্রস্ত ঠিকাদার, এ নিয়ে উমেশ রায়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন উলুবেড়িয়ায় বিজেপির আইটি সেলের আহ্বায়ক সোমনাথ সাধুখা। সোমবার উলুবেড়িয়া পুরসভার কাজ খতিয়ে দেখতে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায়। আধিকারিক, চেয়ারম্যান ও 12 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন তিনি। চেয়ারম্যানের কাছে মন্ত্রীকে নিয়ে যান তৃণমূল আমলের প্রাক্তন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবু সোনা। এরপর পুরসভা থেকে বেরিয়ে জাতীয় সড়কের ধারে একটি ধাবায় খেতে যান বিজেপির হেভিওয়েট মন্ত্রী উমেশ রায়। সেখানে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবু সোনা রয়েছেন খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন উলুবেড়িয়া বিজেপির আইটি সেলের আহ্বায়ক সোমনাথ সাধুখা। সেখানে ঢুকে প্রতিবাদ করতে গেলে বিজেপির হেভিওয়েট মন্ত্রীর পিএসও তাকে বের করে দেন বলে অভিযোগ। বাবু সোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই। তার টাকাতে
2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে? কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর? আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের নিয়ে বারবার কড়া বার্তা দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু তারপরেও খোদ মন্ত্রীর সামনে বিজেপি নেতার ক্ষোভ ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। ও যখন কোশ্চেন করেছে যে আপনি এই ঠিকাদারদের অসৎ লোককে নিয়ে কেন মিটিং করছেন, তখন ওকে বলছে তুমি অনেক বেড়ে খেলছো, অনেক বেশি বাড়াবাড়ি করছো। যার বিরুদ্ধে অভিযোগ তার দলের সদস্যরা করছে। বিজেপির তো নিজেদের মধ্যে কেউ চলছে। প্রত্যেক এলাকায় এলাকায় বিজেপির 4টে করে গ্রুপ গন্ডগোল করছে, ঝামেলা করছে, গন্ডগোল করছে, আর এখানে এসে অন্যান্য কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। লাভ হবে না। দেশ জুড়ে বিজেপি বিরোধী হাওয়া উঠেছে, বাংলায়তেও বিজেপি বিরোধী হাওয়া উঠেছে। বিজেপির সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। এবার দেবরাজকে নিয়ে ইডিকে চিঠি দিল বাগুইয়াটি থানা। চিঠিতে দাবি করা হয়েছে তোলাবাজির টাকায় 5 বছরে 100 কোটি টাকার 30টি সম্পত্তি করেছেন দেবরাজ। 2021-এ স্ত্রী অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকেই এই সম্পত্তি বৃদ্ধি। 2021-এর আগে এবং 2026-এর পর দেবরাজের পরিবারের সম্পত্তির বিস্তর ফারাক রয়েছে। বাগুইয়াটি, নিউটাউন, দমদম এবং কালিম্পংয়ে রয়েছে এই সম্পত্তিগুলি। পুলিশের দাবি, স্ত্রী অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর শ্বশুরের নামে সম্পত্তিগুলো রয়েছে। 100 কোটি কেন? এ তো কম টম পেয়েছে মনে হচ্ছে। আমি তো 1000 কোটি বা 10,000 কোটি হলেও অবাক হব না। সবাই তো বলেছিল সুন্দর মুখের জয় নাকি সর্বত্র, কিন্তু এ কি অন্ধকার? এ কোন সকাল? তো আমাবস্যার থেকেও কালো। কারা এইসব লোকজনকে এতদিন ধরে তোল্লাই দিয়েছে সেটাও দেখতে হবে। 1 জুলাই বিধাননগরে প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকা রহস্যজনক লেনদেনের মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই প্রমোটারের থেকে তোলাবাজির মামলায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইডিকে চিঠি দিয়ে 100 কোটি টাকার সম্পত্তির কথা জানালো তারা। প্যারালাইন ইনভেস্টিগেশন হয় কিনা আইনে, সেটাই তো বড় প্রশ্ন। সমান্তরাল তদন্ত করতে পারে, যে তদন্তটা বাগুইয়াটি থানা বা রাজ্য পুলিশ করছে সেটাই আবার ইডি করবে বা সিবিআই করবে। প্যারালাইন ইনভেস্টিগেশন হয় বলে আমার জানা নেই। সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি বাকি মামলাগুলিতেও চার্জশিট দেওয়া হবে, আর সেখানেই দেবরাজ চক্রবর্তীর পরিবারের 100 কোটি টাকার বেআইনি সম্পত্তির তথ্যগুলি উল্লেখ করা হবে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা। আচ্ছা। তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে ওই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল মেরে। অনেকগুলো দিক আছে। হ্যাঁ,
আপনারা যেমন বললেন তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা। যে দেখুন, উনি একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে, এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো তো উনি বললেন পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন। তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিকমতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। পরের বক্তা এই অভিযোগগুলো আজ থেকে নয়, লাগাতার মাসের পর মাস তুলছিল তরুণজ্যোতি তিওয়ারি। ওর কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরোটাই কি রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ? মানে ভোটের ময়দানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বীকে আমায় আক্রমণ করতে হবে, দুর্নীতির অভিযোগ তুলতে হবে, নাকি সত্যি পেশায় আইনজীবী তরুণজ্যোতির হাতে এমন কোনো তথ্য প্রমাণও আছে যে আদালতে এই অভিযুক্ত স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে? মানে ভোটের ময়দানে করা অভিযোগ শেষ পর্যন্ত তরুণ কোর্টে দাঁড়াবে তো? সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে গানের কথা বললে, ওই গান থেকে আরেকটা গান আজকাল বেশি চলছে, যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ এসেছেন। যাই হোক, অভিযোগ যদি হতো, হ্যাঁ, অভিযোগ যদি হতো তাহলে একটা 3-4 পাতার কমপ্লেন্ট হতো, ছেড়ে দিতাম। ভোটের আগে তো, ভোটের আগের দিন এটা মানে ইলেকশনের ভোট যেদিনকে, তার আগের দিনের প্রেস কনফারেন্স করে দিলাম, তা আমার তো চ্যাপ্টার ক্লোজ ছিল। যা মাইলেজ নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর ছিল না, ভোটে জিতে গেছিলাম, কে দেবরাজ আমার ভেবে লাভ কী ছিল? তো না সুমনদা, 170 পাতার কমপ্লেন ছিল আমার। 170 পাতার মধ্যে টোটাল সব অ্যানেকশন নিয়ে, তার মধ্যে ডিডস অ্যানেক্স ছিল, সম্পত্তির দলিল। অদ্ভুত হয়, মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক কথা আছে সুমনদা, অনেক কাহিনী আছে, কথা কাহিনী মিশিয়েই আছে। মানবী পাত্র বলে এক মহিলার নামও আছে। 25/3/2026 ভোটে নমিনেশন ফাইল করার আগে এই বেশিরভাগ প্রপার্টি পাহাড় শুদ্ধ নিয়ে বিক্রি হয়ে গেল এই মানবী পাত্রর কাছে। এবার সেই টাকাগুলো কোথায় গেল তার রিফ্লেকশন অ্যাকাউন্টে নেই। টাকা এর পুরো আইটি ফাইল আমি বের করে রাখলাম, সেগুলোও দিয়েছি আমি। দেবরাজ আগে ভোটে দাঁড়িয়েছিল না, সেগুলোও দিয়েছি। সেখান থেকেও রিফ্লেকশন নেই টাকাটা আসলো কোত্থেকে। জিপ মেরিডিয়ান চলে আসলো, জিপ মেরিডিয়ান আর ফরচুনারের আসলো কোত্থেকে, টাকাটা কি তার সোর্সও কোথাও নেই। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021 একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, পার্টির কর্মী। সে তার দোষ ছিল 2021-এ বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে
আমাকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কী ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়। বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়। মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, 1.5 ভাইয়ের লোকজন। দিয়ে ছেলে আসে, পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছি, যে আবার ভ্যাকসিন দিয়েছে, ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন, কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন মেয়র পারিষদ, তিনি জেলে। আর একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, 3 মাস বেপাত্তা থাকার পর প্রকাশ্যে আসতেই সিআইডি দফতরে তার আসা যাওয়া চলছেই। 4 দিনে প্রায় 34 ঘন্টা সিআইডি দফতরেই কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আর মঙ্গলবার আরও একবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বুধবার সকাল 10টায় ফের এই মামলায় তলব করা হলো তাকে। সকাল 9:49 ভবানী ভবনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। ঘড়ির কাঁটায় এখন 6:05। ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেলেন। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কয়েকশো একর জমি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমার ঠিক ডান দিকে যেই সমস্ত জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এগুলো এককালে সরকারি জমি ছিল বলে দাবি এলাকাবাসীদের। আর এই সমস্ত জমি হেরাফেরি করে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। আগে তো আমরা চাষবাস করতাম এখানেই, কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে। এই জায়গাগুলো যে শুনছি প্রমোটারদের মাধ্যমে, তাদের ব্যক্তিগত সম্পত্তির মাধ্যমে দাঁড়িয়ে গেছে। ফরেস্টের ল্যান্ডও ছিল? হ্যাঁ, ফরেস্ট ল্যান্ডও আছে, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যেও পাঁচির হয়ে গেছে, পাঁচির দিয়ে দিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে তথ্য ও নথি ধরে ধরে সুমিত রায়কে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। সরকারি জমি বিক্রি করে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। কিছু হয়নি, কোনো ভিত্তিহীন, বা সেটুকু আমি বলতে পারি। কিছু বক্তব্য না, আমি কিছু কমেন্ট করতে চাই না। আমি বললাম এর আগেও যে কোর্টে বিচারাধীন মামলা, সবকটা কেসে তো কোর্টের বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিংলি আমিও ইনভেস্টিগেশনে এখানে কোঅপারেট করছি। এই জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করেই উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, থ্যাংক ইউ, কোনো কিছু না। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে বারবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন জানায় সিআইডি। সোমবার সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। এরপর সোমবার বিকেলেই শালবনীর ভূমি দফতরে নথি সংগ্রহে যায় সিআইডি। মঙ্গলবার সিআইডির 6টি টিম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। একটি টিম এসে পৌঁছয় শালবনীর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতে। যে সমস্ত জমির মালিক অর্থাৎ নাম ঘুরে একটা জমি প্রায় 3-4 জনের নামে বিক্রি হয়েছে, অথচ সরকারি জমি ছিল, সেই নামগুলো কি আদৌ জীবিত ব্যক্তি বা আদৌ কোনো ব্যক্তি যারা রয়েছেন সেটাও কিন্তু খতিয়ে দেখা হয়েছে। একই সাথে এই যে দুর্নীতিটা, এই দুর্নীতিটা কবে থেকে শুরু হয়েছে এটাই কিন্তু এখান থেকে এসে জানার চেষ্টা করেছেন আধিকারিকরা। শুধু ডেবরার চাকরির প্রতারণা কেন, আরও যেখানে যেখানে এই ধরনের প্রতারণার মামলা আসবে ডেকে পাঠাবে, জিজ্ঞাসাবাদ হবে। ততদিনে 3 সপ্তাহ চলে গেলে যখন বাবু এসে যাবেন তখন পাশাপাশি বসেও জিজ্ঞাসা করা যেতে পারে। অসুবিধার কি আছে? যদি সেরকম পরিস্থিতি হয়, হবে। যাতায়াতের রাস্তায় পড়েছে গেছেন, বললাম যাতায়াতের রাস্তায় পড়েছে গেছেন। আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না।
একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে নতুন নতুন মামলায় প্রতিদিন তলব করছে সিআইডি, তখন অন্যদিকে প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা ধৃত সব্যসাচী দত্ত সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে ইডি। প্রেস বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে, তোলাবাজি মামলায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ও তার সহযোগীদের 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি এও দাবি করা হয়েছে যে একাধিক ভুয়ো সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে সব্যসাচী দত্ত ও তার সহযোগীরা ঘুরপথে বিভিন্ন সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেছেন। আমি তো ইডির অফিসারদের বলবো আরও ভালো করে তদন্ত করুন, আরও কত জায়গাতে যে এর ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, নিজের নামে, পরিবারের নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশী বা তৎকালীন তৃণমূল কংগ্রেসের তার যারা সঙ্গী সাথী তাদের নামে, এবং নিউটাউন, রাজারহাট, দত্তাবাদ এ সমস্ত এলাকার বেশ কিছু ক্রিমিনালের নামে আরও ব্যাপক তদন্ত হওয়া দরকার। 15 কোটি টাকাটা কোনো টাকাই না, অন্তত 150 কোটি টাকা পাওয়া উচিত অন্তত। কাজে এখনও ইডির ইনভেস্টিগেশন ইনকমপ্লিট আছে। রাজ্যে পালাবদলের পরই তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। 31শে জুলাই সব্যসাচী দত্ত ও অন্যান্যদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট 15টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চলে গুরগাঁওয়ের একটি জায়গাতেও। ইডির তরফে দাবি করা হয়েছে, তল্লাশি অভিযানের সময় সব্যসাচী দত্ত ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কিত প্রায় 150টি ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে 9 আগস্ট পর্যন্ত 13 কোটি 9 লক্ষ টাকা ছিল বলে ইডি প্রেস বিবৃতিতে জানিয়েছে। এছাড়াও তল্লাশিতে 40,50,000 টাকা নগদ, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ইডির তরফে আরও দাবি করা হয়েছে, প্রেসিশন বিল্ডকম প্রাইভেট লিমিটেড, সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং অ্যাভাম রিয়েলটি প্রাইভেট লিমিটেড সহ একাধিক শেল সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে সব্যসাচী দত্ত ও তার সহযোগীরা ঘুরপথে বিভিন্ন সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেছিলেন। এই ধরনের তো খবর বাজারে চালিয়ে দিলে হবে না। ওদের পুলিশ, ওদের প্রশাসন, ওরা আজকে রয়েছে, আইন ব্যবস্থা ওদের, আইন শৃঙ্খলা ওদের, ওরা তদন্ত করছে, রাজ্য পুলিশ ওদের, সিবিআই ওদের, ইডি ওদের, ইনকাম ট্যাক্স ওদের। এতগুলো এজেন্সি থাকার পরে কেবলমাত্র হাওয়ায় খবর ভাসিয়ে দিলে হবে না। যদি কোনো খবর থাকে আইনের প্রসেসে এগোতে হবে। আমরা উই আর অল ক্রিয়েচার্স অফ ল, আইনে যা আছে আইনে ফেস করা হবে। সময় যত গড়াচ্ছে ততই উঁচু হচ্ছে দুর্নীতির পাহাড়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিষয়ে সোমবার আদালতে পুলিশ দাবি করেছে, বছরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 600 কোটি টাকা। সেই হিসাবে 5 বছরে সেই টাকার অঙ্ক 3000 কোটি টাকা। কিন্তু এতদিন পরেও হদিশ নেই বীরভূমের পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। এই পরিস্থিতিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 জন সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো চলতো সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। কোন ডিসিআর গেট থেকে কত টাকা উঠল, কত টাকা কোথায় যাবে, এই সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতেন এই 3 জন। দাদা, টুলু মণ্ডলের সাথে কি যুক্ত আছেন আপনারা? দাদা, টুলু মণ্ডলের সাথে কি যুক্ত আছেন আপনারা? মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্ব লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডে এবার চাঞ্চল্যকর দাবি করলেন সরকারি আইনজীবী। তার বক্তব্য হচ্ছে যে প্রতি বছর 600 কোটি টাকা রাজস্ব লস হয়েছে রাজ্য সরকারে। তার কারণ হচ্ছে টুলু মণ্ডল যে জাল ডিসিআর নিয়ে যে ব্যবসা করতেন তার জন্য 600 কোটি টাকা প্রতি বছর রাজ্য সরকারের রাজস্ব লস হয়েছে। 5 বছরে যদি ধরা হয় প্রায় 3000 কোটি টাকা। আমরা কালকে টুলু মণ্ডলের এগেইনস্টে সেকশন 84 অফ বিএনএস অনুযায়ী প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। সিউড়ি, মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেইনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলায় যে নিউজপেপার বা যে নিউজপেপার আছে তার মধ্যে জানাতে বলেছে ঠিক 1 মাস পর, অর্থাৎ 14/9 এই বছরের 2026-এ 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা 9/6 ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে সোমবার টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। টুলু মণ্ডলের যে কেসটা, সেই কেসে লার্নেড এসিজেএম দায়িত্বে ছিলেন
এবং তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে যে একটা হুলিয়া জারির নির্দেশ দিয়েছেন এবং আগামী 14/8/26 তারিখের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। ওই টুলু মণ্ডলের এগেনস্টে হুলিয়া জারি করেছেন। আর 4টি সেকশন অ্যাড করার জন্য অর্ডার দিয়েছেন লার্নেড এসিডিএম। সেই 4টা হচ্ছে ফোরজারি, চিটিং, সরকারি টাকা 9/6 আর প্রমাণ লোপাটের জন্য যে সেকশনগুলো হয় সেই সেকশনগুলো অ্যাড করার জন্য উনি অর্ডার দিন। হুলিয়া জারি ব্যাপারটা মানে ওর এগেনস্টে ওই যে ওর যা প্রপার্টি আছে সেগুলো অ্যাটাচমেন্ট হবে। পুলিশ সূত্রে খবর, টুলুর যে পাহাড় প্রমাণ সম্পত্তি সিজ করা হয়েছে সেগুলির অ্যাটাচমেন্ট প্রক্রিয়া শুরু হবে। 14ই আগস্টের মধ্যে হুলিয়া জারির প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা রিপোর্ট আকারে পেশ করতে হবে আদালতে। হুলিয়া জারি হয়েছে, এখনো পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া আপনাদেরই কোনো চ্যানেলে আমি দেখছিলাম, সেই মনে হচ্ছে যেন ইউরি গ্যাগারিন কিংবা রাকেশ শর্মার মতন এখন অমুক পয়েন্ট থেকে তমুক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম দুবাই থেকে উনি নাকি তুর্কির দিকে এগিয়ে যাচ্ছেন। তো চিন্তা করবেন না, এ তো নতুন ভারত, ডাবল ইঞ্জিন সরকার। এই সরকারও ওই ভারত সরকারেরই মতনই একটা অংশ, রাজ্যের অংশ। সেই রাজ্য সরকার কেন্দ্রকে নিশ্চয়ই জানাবে, যাতে কি না যেখানেই থাকুক না কেন, আমরা তো শুনেছিলাম ইয়ে নয়া ভারত হয়, ঘুষেগা ভি লটায় কাভি। এটা প্রশাসনিক ব্যাপার। আইনে যদি কাউকে খুঁজে না পাওয়া যায় বা কিছু হয়, তদন্তকারী এজেন্সি যদি চায়, কোর্ট যেটা মনে করেছেন সেটা করেছেন। টুলু মণ্ডলের টাকার পাহাড়ের ছবি আগেই সামনে এসেছে। এখনো পর্যন্ত তার 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। টুলুর দুর্নীতির তহবিল নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে, তখন সুপ্রিম কোর্টে হয়ে গেল তৃণমূলের তহবিল নিয়ে জোড়া মামলার শুনানি। দলের তহবিলে থাকা কোটি কোটি টাকা কার দখলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূলের? এ নিয়ে জল্পনার মাঝেই মঙ্গলবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে জোড়া মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে ফ্রিজ করা নেই এমন 3টি অ্যাকাউন্টে থাকা 120 কোটি টাকা কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে বলে অনুমতি দিল সর্বোচ্চ আদালত। কিন্তু তাতে ঘোরতর আপত্তি জানালো ঋতব্রত তৃণমূল। শেষে এই নিয়ে ঋতব্রত তৃণমূলকে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ তহবিল মামলায় এদিন তেমন কোনো স্বস্তিই পেল না কালীঘাট তৃণমূল শিবির। তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ইডি, যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল শিবির। এদিন সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি MM সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভরলের বেঞ্চে। শুনানির শুরুতেই কালীঘাট তৃণমূলের আইনজীবী বলেন, তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তারা দলের দৈনন্দিন খরচ চালাতে পারছেন না। 164 কোটি টাকার লেনদেন নিয়ে অভিযোগ উঠেছে, কিন্তু ইডি তাদের 400 কোটি টাকারও বেশি ফ্রিজ করে রেখেছে। 215 জন কর্মীকে বেতন বাবদ মাসে 51 কোটি টাকা দিতে হয়। এছাড়াও 17টি পার্টি অফিসের ভাড়া বাবদ মাসে দিতে হয় 1 কোটি টাকা। সেই সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, ইন্ডিয়ান ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, তাতে 120 কোটি টাকা রয়েছে, সেই টাকা দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করা যেতে পারে। তখন এর বিরোধিতা করা হয় ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে। তাদের আইনজীবী বলেন, কে আসল তৃণমূল তা নিয়ে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনে বিবেচনাধীন রয়েছে। এটা আমাদের পক্ষে খুশি হওয়ার ব্যাপার, তাই কারণ আমরাই তো আসল তৃণমূল, বাকিগুলো তো নকল তৃণমূল, দলছুট বিশ্বাসঘাতক তৃণমূল। আমাদের যে খরচ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কাজের সুবিধা হয়। তারপর হাইকোর্টে বিচার হোক, হাইকোর্ট যা বলবে সেটাই ঠিক থাকবে। আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। এর আগে ইডির তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলায় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচ চালানোর জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। এদিন হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ঋতব্রত তৃণমূল শিবির। তাদের আইনজীবী বলেন, নির্বাচনে হারের পর 15 দিনের মধ্যে দলের অ্যাকাউন্টে 360 কোটি টাকা জমা পড়ে। সেই লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তারা। এরপরই পুলিশ
6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ঋতব্রত তৃণমূল শিবির দাবি করে, কে আসল তৃণমূল সেই সিদ্ধান্ত বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এই অবস্থায় হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে ফ্রিজ না হওয়া অ্যাকাউন্টে টাকা ব্যবহারের নির্দেশ দিয়ে অগ্রাধিকার দিয়েছে। যদিও এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে 9 জুলাই হাইকোর্টে দেওয়া নির্দেশ অনুযায়ী নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হয়ে সেখানে কালীঘাট তৃণমূলকে তহবিলের টাকা ব্যবহারে তাদের আপত্তির কথা ঋতব্রত তৃণমূলকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে বলা হচ্ছে যে প্রসিডস অফ ক্রাইম, সেই জিনিসটাকে পুরোপুরি সুপ্রিম কোর্ট রুল আউট যদি করে দিত, তাহলে সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার ম্যান্ডেট দিত পিটিশনারের পক্ষে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই বিষয়ে কোনো কথা শুনবো না, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের যা কিছু ডিটেইল ডিসকাশন আছে আপনারা হাইকোর্টে গিয়ে করুন, কারণ হাইকোর্ট এই বিষয়ে একটা ক্লিয়ার অপিনিয়ন দিয়েছে যে পিটিশনার যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রিলিফ পাননি। সুপ্রিম কোর্টে পরাজয় ঘটেছে, কোনো রিলিফ না পেয়ে আবার তারা হাইকোর্টে ফিরে আসছেন অলমোস্ট যেখানে ছিল। বিজেপি আবার সব টাকা বাজেয়াপ্ত করে মানুষকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। তৃণমূল মানেই টাকা, টাকা মানেই তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল সমার্থক শব্দ, সেই জন্য মৃতই হোক কিংবা ঋতই হোক, লড়াই আসলে ওই 1 ডজনের বেশি অ্যাকাউন্টে যে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে তার দখলদারি নিয়ে। ভাবতে পারেন একটা দল হেরে গেছে, তারপরেও শুনছি সেই তহবিলে 360 কোটি টাকা এসেছে। আসলে এই টাকাগুলো পাচারের টাকা, মানুষের সম্পদ লুট করার টাকা, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা। আমরা চাই এই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হোক এবং মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হোক। তহবিল মামলায় কালীঘাট শিবির সেভাবে স্বস্তি না পেলেও তার বিরুদ্ধে সব মামলায় রক্ষা কবচের আবেদনে কিছুটা সাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরকারি আইনজীবী রক্ষা কবচের বিরোধিতা করতেই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত, আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ মঙ্গলবার 31শে আগস্ট পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। শেষমেশ সোমবার চোখের চিকিৎসার জন্য শর্ত সাপেক্ষে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সব মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 4 মের পর যে অভিযোগ দায়ের হয়েছে সেগুলির ক্ষেত্রে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তদন্ত চলতেই পারে, পুলিশ রিপোর্ট পেশ করতে পারে, তাতে কোনো বাধা নেই। যখন ঘটনা ঘটেছিল সেই সময় অভিযোগ দায়ের হয়ে থাকলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গ্রহণযোগ্যতা থাকতে পারত, কিন্তু এখন নেই। তখন বিজেপি নেতা অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, 4 মের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তিনি 25টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন, তদন্তে সহযোগিতা করবেন কিনা জানা নেই। তখন বিচারপতি জানতে চান, এখনও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন? অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জানান, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। 18 জুলাই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙা শুরু হয়। পরে আদালত তাতে স্থগিতাদেশ দেয়। এদিন সেই প্রসঙ্গ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও এত প্রভাবশালী হন তাহলে কিভাবে তার আমতলার অফিস ভাঙা হয়? এত প্রভাবশালী ব্যক্তির অফিস তার এলাকাতেই কিভাবে ভাঙা সম্ভব হয়? বিচারপতি আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের আগে এটা করা সম্ভব হতো, এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। এবং এটা তো বলাই বাহুল্য, আমরা বারবার বলেছি যে একজন সিটিজেন যিনি নাকি, তাও আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন, যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। ইনি সুপার ইনফ্লুয়েন্সিয়াল লোক, মেগা ইনফ্লুয়েন্সিয়াল লোক, এবং ইনি যদি বাইরে থাকেন, মানে যদি তাকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করা হয়, কোনো সাধারণ মানুষ এগিয়ে এসে যদি তিনি অত্যাচারিত নির্যাতিত হন ওনার দ্বারা, তাহলে এসে অভিযোগ দায়েরই করবেন না, অভিযোগ দায়ের করতে সাহসই পাবেন না। কাজেই এই তদন্তগুলো হওয়া উচিত। এরপরই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত, আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। কোর্ট বলেছেন যারা তদন্তকারী সংস্থা তারা নিশ্চয়ই নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেদন করবেন যদি তাদের মনে হয় যে এটা কোর্টের এই রায়ের সঙ্গে তারা সহমত নন।
কিন্তু বাকি যেটা হবে সেটা হবে। আমরা কোর্টের কোনো আদালতের কোনো রায় নিয়ে আমরা কোনো মন্তির্যক ভালো মন্দ কোনো মন্তব্য করব না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে কোর্টের রায় আমরা বিশ্বাস রাখি। এটা আইন এবং কোর্টের ব্যাপার, আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা বারবার বলেছি যে এই ধরনের মামলাগুলির মেরিট নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ জানি না। বাট টাইমিং নিয়ে অবশ্যই কথা বলবো। যে হঠাৎ নির্বাচনী ফলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এই সময় হঠাৎ কোনো ব্যক্তিকে টার্গেট করে, সেটা বড় নেতা তিনি হতে পারেন, আবার পাড়ার তৃণমূল কর্মী বা নেতারা হতে পারেন, এই সময় যে মামলা মোকদ্দমা পুলিশি অভিযানের হিড়িক পড়ছে, এর টাইমিং বলে দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার ধারণা মহামান্য হাইকোর্টের বিচারপতি তিনিও এটা অনুভব করেছেন। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল কাণ্ডে যেন জটিলতা কাটছে না। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন 31 আগস্টের মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, যে কারণে আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া। ফলে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে, জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। রিক্রুটমেন্টে কাজ চলছে, আমাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025-এ কাজ চলছে। এরতে খুব দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কমপ্লিটেড। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে অ্যাজ পার অর্ডার্স ফ্রম টাইম টু টাইম। তো ওটা আমরা সবসময় অ্যাজ পার দ্য ডাইরেকশনস অফ দ্য কোর্ট আমরা এগোচ্ছি। এর মধ্যে আমরা একটা নতুন নির্দেশ পেয়েছি 7th অগস্টে আমাদের BCW ডিপার্টমেন্ট থেকে রিগার্ডিং দ্য রোস্টার্স দ্যাট উড বি অ্যাপ্লিকেবল। তো ওটা আমরা আমাদের যে অ্যাডভোকেট আছেন এবং টেকনিক্যাল আছেন ওদের আমরা ডাইরেকশন সিক করেছি, ক্লারিফিকেশন চাইছি। এবং ওর জন্যে আমাদের যে কাউন্সিলিং ছিল 14th আগস্ট থেকে, অ্যাজ পার রুলস অ্যান্ড অ্যাজ পার গাইডেন্স অফ আর টেকনিক্যাল টিম ওটা আমরা এগোবো। তো এটা এখন অবধি যে প্রসেস আছে। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছিলাম। তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, ততদিন যোগ্য শিক্ষকরা সবেতন চাকরি করতে পারবেন। এর মধ্যে বিগত সরকারের আমলেই 2025 সালে ফের SLSTর পরীক্ষা হয়। ইতিমধ্যে একাদশ দ্বাদশে নিয়োগে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়ার নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তৃণমূল সরকারের আমলে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু ছিল, বিজেপি সরকারের আমলে তা হয়েছে 7%। নতুন সংরক্ষণ বিধিতে কিভাবে নিয়োগ হবে, বা তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যারা সুপারিশপত্র পেয়েছেন তাদেরই বা কি হবে, এই নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে SSC। বিগত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, যার ফলে নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, যোগ্যতার পরীক্ষা। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং বিগত সরকারের আমলেই সেই নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া গতকাল থমকে গেছে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ভেরিফিকেশন, নিয়োগপত্র পাওয়ার আগে যে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন আপাতত স্থগিত রাখা হলো। এর মূল কারণ হচ্ছে জাতিগত যে রিজার্ভেশন বা সংরক্ষণ, সেই সংরক্ষণে বিগত সরকার এবং বর্তমান সরকারের দুটো ভিন্ন অবস্থান। বিশেষত ওবিসির ক্ষেত্রে 17% না 7%, এবং এর ফলে নতুন করে একটা জট বা জটিলতা তৈরি হয়েছে। ট্রান্সপারেন্সি, পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা ওয়েবসাইটের মাধ্যমে পিরিয়ডিক্যালি আপনাদের সমস্ত খবর দিয়ে দেবো, যাতে আপনারা দেখবেন ওনারা কিন্তু ভাবেন তারা একেবারে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ওয়েবসাইটে সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আপডেট দিয়ে যাবে। তাতে সকলের ট্রান্সপারেন্সি, পরিচ্ছন্নতা হবে। আশা করি কিন্তু সকলে সন্তুষ্ট হবে, খবর অন্তত পাবে ঠিক খবর।
তাহলে এবার কি হবে? নতুন করে চিন্তায় পড়েছেন যোগ্য শিক্ষকরা। ওবিসি রিজার্ভেশন নিয়েই চাকরি পেয়েছিল তৎকালীন সময় শিক্ষাকর্মীরা। শিক্ষকদের ক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত চাকরি আছে। রাজ্য সরকার অতি দ্রুত সুপ্রিম কোর্টে এক্সটেনশনে যাক এবং এক্সটেনশনে গিয়ে তারা ক্লারিফিকেশনও চাইতে পারে। SLST 2025 নামক যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণকারী 2016 সালে যারা ছিলেন তাদেরকে অ্যাফোর্সেড পোস্টে আলাদা করেও নিয়োগ দেওয়া সম্ভব। সেই বিষয়ে তারা ক্লারিফিকেশন চাইতে পারেন। সুতরাং আজকের যে ওবিসি সংক্রান্ত বিষয়ে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আমাদের সুস্পষ্ট বক্তব্য, SLST 1 এবং RLST 3 তাদের যে কোনো মূল্যে যোগ্য চাকরি ফেরাতে হবে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে নিবেদন করছি যে স্যার আপনি আমাদের বাঁচান। আগের সরকারের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, তার জন্য আমরা আমাদের যোগ্যতায় পাওয়া চাকরিটা হারিয়েছি। সুপ্রিম কোর্ট এই মাসের 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল পুরো নিয়োগটা সম্পন্ন করার জন্য, কিন্তু বিভিন্ন কারণের জন্য সেটা হয়ে ওঠেনি। তারপরে ওবিসি মামলার জন্য গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে পুরো প্রসেসটা স্থগিত রাখার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। যদি 31শে আগস্টের পর আমাদের বেতন বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু সব শেষ হয়ে যাবে। আমাদের বেতন যাতে কোনোভাবেই বন্ধ না হয়, কারণ আগস্টের মধ্যে এই নিয়োগ করা কার্যত অসম্ভব। ফলত আগস্টের পরে আমরা জানি না আমাদের কার কী হবে। এখন দেখার SSC কবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে পাবলিক সার্ভিস কমিশন বা PSC। 30শে জুলাই শূন্যপদ পূরণ নিয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক হয়। সেখানে শূন্যপদ পূরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। PSC-তে প্রায় 18,000 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে খুব তাড়াতাড়ি তার ফল বের করা হবে। PSC-র দাবি কয়েক সপ্তাহের মধ্যেই বয়সে যে ছাড় দিয়েছে নতুন সরকার, সেই অনুযায়ী প্রায় 8,000 শূন্যপদ পূরণ করা হবে। যতগুলো আমাদের চাকরির ব্যাকলগ ইত্যাদি রয়েছে, সেই ব্যাকলগগুলো, যার মধ্যে PSC-ও অন্যতম হচ্ছে, সেই ব্যাকলগগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে, যাতে আমাদের রাজ্যে যারা ইয়াং ছেলেমেয়েরা আছে তারা চাকরি পায়। নিয়োগ স্বচ্ছভাবে করতে UPSC-র মডেলে কাজ করা হবে বলে জানিয়েছে PSC। অনেক ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলগুলো আপগ্রেড হয়নি, তার একটু চেঞ্জেস প্রয়োজন আছে। আমি বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টস আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে চাইছি, রিক্রুটমেন্ট রুলস ইত্যাদিকে আপডেট করা। কমিশনকে একটা রুলস অফ প্রসিজার মেনে কাজ করার নির্দেশ আছে, কিন্তু এই কমিশনের রুলস অফ প্রসিজার এখন অবধি তৈরি নেই। আমরা এই রুলস অফ প্রসিজার খুব তাড়াতাড়ি আমরা কাজে নেমেছি। এই রুলস অফ প্রসিজার অ্যাজ পার দি কনস্টিটিউশনাল ম্যান্ডেট আমরা খাড়া করব এবং সেই ভিত্তিতে কাজ করব। আপিল ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে? কোনো ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামো পুনর্গঠন করা হবে। বর্তমানের মতো নিষ্পত্তির হার চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর করা মামলায় ট্রাইব্যুনালের গতি নিয়ে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে এসআইআরে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। এসআইআরে বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 3 মাস হলো বিধানসভা ভোট মিটে গিয়েছে, নতুন সরকার তৈরি হয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীর চৌধুরীর আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন, যাদের আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে তারা সরকারের সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের রেশন দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র 1% মামলার নিষ্পত্তি হয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানতে চায় আপিল ট্রাইব্যুনালগুলো কতগুলো মামলার নিষ্পত্তি করেছে। এই প্রক্রিয়া
প্রক্রিয়ায় ট্রাইব্যুনালগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাদের কার্যকারিতা খতিয়ে দেখা প্রয়োজন। কোনো ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামোটি পুনর্বিবেচনা এবং পুনর্গঠন করা হবে। সুপ্রিম কোর্ট ইঙ্গিতপূর্ণভাবে বলে, বর্তমানের মতো নিষ্পত্তি চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। ট্রাইব্যুনালগুলো আমরাই তৈরি করেছি এবং এর ফলাফল দেখা প্রয়োজন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিষ্পত্তির সংখ্যার বিষয়টি পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কমিশনের কর্মকর্তারা এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট জমা দেওয়া হবে। আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। ভারতবর্ষের আজকে যে নির্বাচন কমিশনের অবস্থা, আমার মনে হয় তাকে ডিকমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত। অনেককে ভোটার লিস্টের বাইরে ফেলে রাখা হয়েছে, এসআইআর বাইরে ফেলে রাখা হয়েছে, এখনও তারা তো ভোট দিতে পারলেন না। অবিলম্বে এই নাম, খসড়া তালিকা এবং স্ট্যাটাসটা প্রকাশ করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং বৈধ ভোটারকে হয়রান করা যাবে না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে বিলম্ব এই তালিকায় রাখা যাবে না। বিচারাধীন তালিকায় সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। ওই জেলায় বিচারাধীন ছিল 11,01,145 জনের নাম। তার মধ্যে বাদ পড়েছে 4,55,137। এদিন তা নিয়েও সরব হন অধীর চৌধুরী। ট্রাইব্যুনাল প্রত্যেকটা ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল চাইছি আমরা। প্রথম কথা, কোনো পরিকাঠামো নেই, জজ নেই, ট্রাইব্যুনাল নেই, মানুষ যাবে কথা জানে না। আচ্ছা, সব মানুষকে অনলাইনে সব পাকাপোক্ত হয়ে গেছে? আমাদের হিসাব 7 থেকে 8 লক্ষ লোকের শুধু মুর্শিদাবাদে এই হয়েছে, আর বেঙ্গলে অন্তত 34 থেকে 25 লক্ষ লোকের এই বিপদ হয়েছে। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর এর কাজ হয়েছে খুব একটা মসৃণভাবে হয়নি। এমনকি বিজেপি বিধায়কদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে। তখন কিন্তু এরা রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করেনি। দেরি হচ্ছে হোক, কিন্তু আমরা তারপরেও চাই যে যারা প্রকৃত ভোটার তাদের নাম লিস্টে থাকুক, এবং যারা অ্যাপিলই করেননি তাদের নাম কি করে থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।